পশ্চিমবঙ্গে মমতাকে হটাতে জোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। 3 দিনের কলকাতা সফরে এসে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনুপ্রবেশ ইস্যুকেই বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র হিসেবে তুলে ধরলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে যখন রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশ বিতর্ক তীব্র হচ্ছে, ঠিক সেই সময় কলকাতার একটি 5 তারা হোটেলে সংবাদ সম্মেলন করে অমিত শাহ স্পষ্ট করে দেন, তার মতে আগামী নির্বাচন হবে অনুপ্রবেশকারীদের তাড়ানো ও অনুপ্রবেশ ঠেকানোর প্রশ্নে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের মদতে এবং এর মাধ্যমে ধীরে ধীরে রাজ্যের জনবিন্যাস বদলে ভোট ব্যাংক শক্ত করা হচ্ছে, যা আর বেশি দিন চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। অনুপ্রবেশের দায় নিয়ে রাজ্য সরকার বারবার BSF কে দোষারোপ করায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে অমিত শাহ বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য BSF কে জমি দিতে অস্বীকার করা একমাত্র রাজ্য সরকার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য পুলিশের ভূমিকাকেও প্রশ্নের মুখে ফেলে তিনি বলেন, সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীরা প্রথমে গ্রামগুলোতে আশ্রয় নেয়, কিন্তু তাদের গ্রেফতারে রাজ্য পুলিশ কেন কার্যকর পদক্ষেপ নেয় না, তার জবাব মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হলেও বাংলায় কেন তা সম্ভব হয়নি, সেটাকেও তিনি কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরেন এবং দাবি করেন, অনুপ্রবেশের কারণে শুধু রাজ্য নয়, গোটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপদের মুখে পড়ছে। একই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে উদ্বেগ প্রসঙ্গে শাহ আশ্বাস দিয়ে বলেন, তাদের ভয়ের কোনো কারণ নেই এবং শরণার্থী হয়ে যারা পশ্চিমবঙ্গে এসেছেন সবাই নাগরিকত্ব পাবেন। তবে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি তৃণমূল সরকারকে আক্রমণ করতে ছাড়েননি। রোজ ভ্যালি থেকে শুরু করে SSC পুর নিয়োগ, গরু পাচার, রেশন ও 100 দিনের কাজ, একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং এসবের জবাব ভোটের ময়দানে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বলে আখ্যা দেন এবং কাশ্মীর ও দিল্লির নিরাপত্তা পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন, সব দোষ কি শুধু বাংলার? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অমিত শাহকে দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলে কটাক্ষ করেন এবং অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় নিয়ে পদত্যাগের দাবি তোলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুকে সামনে এনে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটাতে চাইছে। তবে এই কৌশল আদৌ কতটা কার্যকর হবে তা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে সংশয় থেকেই যাচ্ছে। বছরের শেষ দিনে নিজেদের তৈরি স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয় এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার সকাল 10টা 30 মিনিটে ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ITR থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পরীক্ষাটি ছিল স্যালভো লঞ্চ, অর্থাৎ একই লঞ্চার থেকে পরপর 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। DRDO সূত্র জানায়, সলিড ফুয়েল চালিত প্রলয় একটি স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র, যা উন্নত নেভিগেশন ও গাইডেন্স সিস্টেমে সজ্জিত। এটি সর্বোচ্চ প্রায় 500 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরীক্ষার সময় DRDO এর বিজ্ঞানী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। DRDO কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, পরপর 2টি ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা প্রমাণ করে দিয়েছে যে প্রলয় এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরলেও 2025 সাল জুড়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বের নানা প্রান্তে সামরিক হামলা চালিয়েছে এবং বছর শেষে সেই চিত্র আরো স্পষ্ট হয়ে ওঠে। বছরের শেষ মুহূর্তে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পররাষ্ট্রনীতির সর্বশেষ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্লোরিডার মার-আ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার একটি ডকিং ফ্যাসিলিটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং দাবি করেন এলাকাটি মাদক পাচারে ব্যবহৃত হচ্ছিল। তবে সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবাহিনীর অবরোধ এবং সাম্প্রতিক এই হামলার জেরে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।
পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বেসামরিক হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে। ভেনেজুয়েলা ছাড়াও 2025 সালে ট্রাম্পের নির্দেশে মোট 7টি দেশে মার্কিন বোমাবর্ষণের ঘটনা ঘটে, যার মধ্যে নাইজেরিয়ায় বড়দিনে আইএস দমনের নামে চালানো হামলা পশ্চিম আফ্রিকায় সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততার প্রথম নজির হিসেবে আলোচিত হয়। সোমালিয়ায় আল শাবাব দমনের নামে 1 বছরে চালানো বিমান হামলার সংখ্যা আগের 3টি প্রশাসনের সম্মিলিত হামলাকেও ছাড়িয়ে যায়। আর সিরিয়ায় মার্কিন সেনাদের উপর হামলার জবাবে অপারেশন হক আই পরিচালনা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। একই বছর জুনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে চালানো ভয়াবহ হামলা মধ্যপ্রাচ্যকে কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যায়। যদিও ট্রাম্প এসব অভিযানের মাধ্যমে বিশ্বে মার্কিন আধিপত্য ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি করেন। পর্যবেক্ষক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে বছর শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত 622টি বৈদেশিক বোমা হামলা চালিয়েছে, যা নির্বাচনী প্রচারণায় বিদেশি যুদ্ধ থেকে আমেরিকাকে দূরে রাখার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন তার সম্পূর্ণ বিপরীত চিত্রই তুলে ধরে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি পবিত্র কোরআন হাতে রেখে মেয়রের শপথ গ্রহণ করেছেন। 31 ডিসেম্বর শহরের ঐতিহ্যবাহী সিটি হল মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মামদানিকে শপথ বাক্য পাঠ করান। এই সময় তার স্ত্রী রামা দোয়াজি মঞ্চে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় মাইকের সামনে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন মামদানি। তার ডান পাশে কোরআন হাতে দাঁড়িয়ে আছেন স্ত্রী রামা দোয়াজি, আর বাম পাশে শপথের লিখিত অনুলিপি হাতে আছেন লেটিশিয়া জেমস। মামদানির ডান হাত পবিত্র কোরআন স্পর্শ করে রয়েছে। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন জোহরান মামদানি। এই জয়ের মধ্য দিয়ে শহরটির ইতিহাসে 2টি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। প্রথমত, তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। দ্বিতীয়ত, 34 বছর বয়সে তিনি এখন পর্যন্ত শহরটির সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মন্ত্রী কিংবা মেয়র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত ব্যক্তিদের শপথ গ্রহণের সময় নিজ নিজ ধর্মের পবিত্র গ্রন্থ হাতে নেওয়ার রীতি রয়েছে। মামদানির আগে নিউ ইয়র্ক সিটির সব মেয়র খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় তারা বাইবেল হাতে নিয়ে শপথ নিয়েছিলেন। মুসলিম হওয়ায় মামদানি শপথ গ্রহণের সময় কোরআন হাতে নেন।